হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 এইচএস 2021 এর জন্য আমরা কিছু অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন স্পেশালি তোমাদের ছায়া প্রকাশনের টেক্সট বই থেকে আমি বলেছি টপিকগুলো, কারণ তোমাদের যেহেতু জুন 15-তে পরীক্ষা, তো তার আগে আমরা চেষ্টা করছি যে উইদিন এপ্রিল আমরা যতগুলো চ্যাপ্টার রয়েছে সিলেবাসে, যেহেতু সিলেবাস রিডিউস হয়েছে 2021 এর জন্য, তো কোন কোন টপিকগুলো কোন কোন থিওরিগুলো বেশি ইম্পর্টেন্ট হতে পারে, কারণ আমাদের যে 70 নম্বরের যে রেটিং থাকে তার মধ্যে থিওরির সম্ভাবনা সবসময় একটু বেশি থাকে নিউমেরিক্যালের তুলনায়, কারণ থিওরি 60 to 70%ই থাকে। তো থিওরি ভালো করে পড়লে দুটো লাভ, আমরা থিওরিতে স্কোর করতে পারবো, তাছাড়া যে নিউমেরিক্যাল রয়েছে অর্থাৎ গাণিতিক প্রশ্ন সেগুলোও সমাধান করতে পারবো। তো শুরু করা যাক আমাদের ইউনিট 3। আমরা আগের ভিডিওগুলোতে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 9 অর্থাৎ ইলেকট্রনিক্সের যে দুটো চ্যাপ্টার ছিল সেগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি আমরা ইউনিট 3 এবং এর পরের গুলো যে রয়েছে স্পেশালি আলোক বিজ্ঞান, তো সেটাকে আলোচনা করলে আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তো ইউনিট 3 একটু অনেক ছেলেমেয়েদের ক্ষেত্রে ওটা একটু চাপের চ্যাপ্টার হয়ে যাচ্ছে, স্পেশালি ফার্স্ট চ্যাপ্টার। তোমরা জানো ইউনিট 3 যেটা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কিংবা চুম্বকত্ব, সেখানে দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব আর একটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম। তো আগে আমাদের এখান থেকে যেটা আসতো সেটা হচ্ছে আগে এখান থেকে ছিল 8 মার্কস, মানে আপ টু এইচএস 2020 অবধি যেটা ছিল আর কি। কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে 2021 সালের জন্য আসছে 12 নম্বর। তার মানে বুঝতেই পারছো এখানে 4 মার্কসের বৃদ্ধি রয়েছে, কারণ এর পরের যে ইউনিটটা ছিল অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসি, সেটা এই বছর নেই এইচএস এর জন্য। তো স্বাভাবিক এখানে নাম্বার বেড়েছে, যেরকম স্থির তড়িতেও নাম্বার বেড়েছে। তো 8 নম্বরের জায়গায় 12 নম্বর, তাহলে 4 নম্বর বেড়েছে। তাহলে বুঝতেই পারছো আমাদের পড়াটাও ঠিক ওইরকমই রাখতে হবে যাতে করে এখানে 12তে 12 স্কোর করা যায়। তো বেশিরভাগ ছেলেমেয়েদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই চ্যাপ্টার নিয়ে, কারণ তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারের তুলনায় একটু বেশি বড় এবং অনেকটা কন্টেন্ট কিংবা অনেকটা থিওরি অংশ রয়েছে, নিউমেরিক্যালও রয়েছে। তো এই চ্যাপ্টারটা প্রস্তুতি করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে এখানে স্কোরটা করতে পারো। কারণ হচ্ছে পরীক্ষা দেখা যাচ্ছে হয়তো এই 12 নম্বরের মধ্যে হয়তো দেখা গেল এইখানেই হয়তো 8 নম্বর থাকতে পারে, এরকম সম্ভাবনা থাকছে। তো ওই জন্য তড়িৎ চুম্বকত্বটা একটু ভালো করে পড়ার খুব দরকার রয়েছে। আর আমরা নেক্সট ভিডিওতে পদার্থের চৌম্বক ধর্ম নিয়ে আলোচনা করব। তো সবচেয়ে প্রথমে শুরু করা যাক তোমাদের টেক্সট বইতে, যেখানে তড়িৎ চুম্বকত্ব রয়েছে। ছায়া প্রকাশনী বই থেকেই বলছি, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীরা ওই বইটা ইউজ করো তোমরা। তো তড়িৎ চুম্বকত্ব যখন চ্যাপ্টারটা শুরু হয়, তো শুরুতেই দেখবে তোমাদের টেক্সট বইতে প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক এই সব নিয়ে আলোচনা রয়েছে। তো এখান থেকে প্রশ্ন এইচএসে পাওয়া একটু মুশকিল রয়েছে। তোমরা ওন ইন্টারেস্টে পড়তে পারো, কিন্তু আমি ইম্পর্টেন্ট হিসাবে আমি ধরছি না। তারপরের পেজে যদি আমি 2019 এর এডিশনের বইতে বলি, তাহলে 319 পেজে সেরকম কোনো কিছু নেই, 320 পেজেও সেরকম ইম্পর্টেন্ট নেই। যারা 2020 সালের নিউ এডিশনের বই পড়ছো তাদের পেজ নাম্বার হয়তো একটু পরে রয়েছে, তো একটু টপিকগুলো মিলে নিলেই হবে, একই লেখা। তো 320 পেজে ছিল আমাদের বিকর্ষণ চুম্বকনের চূড়ান্ত প্রমাণ, সেটাও আমি ইম্পর্টেন্ট হিসেবে ধরছি না। কিন্তু সেই পেজে চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা রয়েছে। তো চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা কিন্তু আমি ইম্পর্টেন্ট মনে করি। চৌম্বক বলরেখা মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে চৌম্বক ক্ষেত্রের ডেফিনেশন, চৌম্বক বলরেখার ডেফিনেশন, চৌম্বক বলরেখার ধর্ম তোমরা এখান থেকে পড়বে। এরপরে রয়েছে পোস্টেডের পরীক্ষা, সেটা মোটেই ইম্পর্টেন্ট নয়। তারপরে 322 পেজে যেটা আমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম রয়েছে, তো এগুলো ইম্পর্টেন্ট নয়। 323 পেজে ওল্ড এডিশনের বই, 2019 এর বই সাপেক্ষে বলছি, তো সেখানে ম্যাক্সওয়েলের ক্রস স্ক্রু নিয়ম রয়েছে, ডান হাতের মুষ্টি নিয়ম রয়েছে। তো পরীক্ষাতে আসার সম্ভাবনা না থাকলেও এই দুটো সূত্র আমাদের খুব কাজে লাগে নিউমেরিক্যালস করার সময়, স্পেশালি কিংবা কোনো থিওরি বোঝানোর জন্য যে চৌম্বক ক্ষেত্র অভিমুখটা এই বরাবর হবে। তো ওই জন্য আমি বলবো সূত্রটা পড়ে রাখতে পরীক্ষাতে না এলেও। তারপরে যেখান থেকে ইম্পর্টেন্ট শুরু হচ্ছে সেটা হচ্ছে বায়ো-সাভার্টের সূত্র। তাহলে বায়ো-সাভার্টের সূত্র বিবৃতি অর্থাৎ গাণিতিকভাবে বিবৃতি, তার ভেক্টর রূপ, এবং সেখান থেকে বায়ো-সাভার্টের সূত্রের বিবৃতি, ভেক্টর রূপ, আর সেখান থেকে ক্যাপিটাল বি কিংবা যেটাকে তোমরা চৌম্বক ক্ষেত্র বলো এর যে
ইউনিট অর্থাৎ ওয়েবার পার মিটার স্কয়ার বলো কিংবা এসআই তে টেসলা বলো, তারপরে সিজিএস এর যে ইউনিটগুলো, এই ইউনিটগুলো সম্বন্ধে বি এর মাত্রা নির্ণয়, সেখান থেকে মিউ জিরোর যে মান সেগুলো তোমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে কিন্তু, অর্থাৎ পুরনো বই 324 পাতাটা খুবই গুরুত্বপূর্ণ। 325 পাতায় চৌম্বক প্রাবল্যের সংজ্ঞা রয়েছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। এই এইচ আর এই বি এর সঙ্গে যে এইচ এর সম্পর্ক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট থিওরি পরীক্ষার জন্য, তো এটা ভালো করে পড়তে হবে। তারপর সিজিএস এবং এই যে এসআই একক অর্থাৎ এই অ্যাম্পিয়ার পার মিটার আর দেখবে ওস্টেট অর্থাৎ এই যে সম্পর্কটা রয়েছে, এই যে 1 অ্যাম্পিয়ার পার মিটার, কারণ হচ্ছে এই অ্যাম্পিয়ার পার মিটার কিন্তু এইচ এর একক, সেখান থেকে যে সিজিএস এর একক ওস্টেটের সঙ্গে সম্পর্ক, এটাও ভালো করে পড়তে হবে। এবং টেসলার সঙ্গে যে গাউসের সম্পর্ক, এটাও একটু ভালো করে মাথায় রাখতে হবে, কিভাবে আসছে সেটাও জেনে রাখলে ভালো হয়। আর এই পেজে এসআই থেকে সিজিএস এর রূপান্তর কিংবা সিজিএস থেকে এসআই তে কিভাবে রাশিমালাকে রূপান্তর করা হয় তার পদ্ধতিটা বলা রয়েছে, যেরকম বি এর জায়গায় এইচ লিখতে হবে, মিউ জিরোর জায়গায় কি করতে হবে 4 পাই বসাতে হবে, তো এইটা একটু ভালো করে মনে রাখতে হবে। আর প্রবাহের তড়িৎচুম্বকীয় এককের যে সংজ্ঞা, বৃত্তচাপ দিয়ে সংজ্ঞাটা রয়েছে, সেই সংজ্ঞাটা ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে বায়োসাভার সূত্রের প্রয়োগ, তো তোমরা দেখবে এই 325 এবং 326 পেজে বায়োসাভার সূত্রের মূলত একটা প্রমাণ রয়েছে এবং তার দুটো বিশেষ ক্ষেত্র রয়েছে। তো অনেক দিন ধরে এইচএস স্পেশালি নতুন সিলেবাস হওয়ার পর থেকে এই প্রমাণটা কিন্তু সেরকম আসেনি, কিন্তু এই যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি যেন বলবো সে আগে সাজেশনে থাকুক নাই থাকুক, এই প্রমাণটা কোনোভাবে কিন্তু ছাড়া যাবে না, কারণ এমসিকিউ তো কাজে লাগে, কিছু ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নতে এর রেজাল্টকে কাজে লাগানো হয়। তো ওই জন্য আমি বলবো তোমরা এই যে প্রমাণ রয়েছে বায়োসাভার সূত্র প্রয়োগ করে দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা হচ্ছে, যখন অর্ধ অসীম কিংবা অসীম কিংবা আলোচ্য বিন্দুটি যখন দৈর্ঘ্যের বর্ধিতাংশের উপর অবস্থিত, প্রত্যেকটা প্রমাণ করবে এবং উদাহরণের যে অঙ্ক সেটাও করবে। এরপর দেখবে 5টা উদাহরণের অঙ্ক রয়েছে, 5টা 327 থেকে 328 এর মধ্যে। এই 5টা অঙ্ক যদি 5টাই পারো তাহলে ভালো হয়, যদি কেউ 5টা পাচ্ছ না তাহলে অন্তত কাজ করতে হবে যে একের দাগ 1 2 4, আর যদি 5একটা পারো তো আমি চাইবো 5টাই দেখো, নাহলে অন্তত তোমরা 1 4 5টা দেখবে। তারপরে রয়েছে বায়োসাভার সূত্রের আবার প্রয়োগ রয়েছে। তো সবচেয়ে প্রথম রয়েছে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রমাণ। এরপরে যেটা রয়েছে বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র, তো এটা এইচএস এ কখনই আসেনি, টেস্ট পেপারে রয়েছে প্রশ্ন। আমি বলবো বায়োসাভার সূত্রে যতগুলো প্রয়োগ রয়েছে কোনোগুলো রিস্ক নেওয়া উচিত নয়, যে কোনো সময় আসতে পারে, রিস্ক নেওয়াটা কিন্তু বিপদ ডেকে আনবে। তো এই জন্য আমি বলবো তোমরা বায়োসাভার সূত্রে যতগুলো প্রমাণ সবগুলো করবে। তারপরে দেখবে রয়েছে 329 পেজে বৃত্তাকার পরিবাহীর চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য থেকে হেলমহোল্টজের ডাবল কয়েল গ্যালভানোমিটারটা তৈরি হয়েছে তার আইডিয়াটা একটু রিডিং দিয়ে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট না হলেও শর্ট প্রশ্নতে 1 কিংবা 2 মার্কসে হতে পারে। এরপর গাণিতিক প্রশ্ন রয়েছে, অনেকগুলোই রয়েছে, স্পেশালি 12খানা গাণিতিক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, পুরনো বইতে রয়েছে, নতুন বইতে সম্ভবত 13টা রয়েছে। তো এই অঙ্কগুলোর মধ্যে তোমরা শুধু এই 8 আর 9 দেখবে ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন রয়েছে, 8 আর 9টা ছাড়তে পারো, আর 11 চাইলে ছাড়তে পারো, তাহলে 8 9 11 বাদ দিতে পারো, কিন্তু বাকিগুলো দেখে নেওয়াটা উচিত হবে, কারণ খুবই ইম্পর্টেন্ট রয়েছে, বিভিন্ন টেস্ট পেপারে প্রশ্নগুলো রয়েছে কিন্তু, তো ওই জন্য বাদ দিও না। এরপরে আসছে অ্যাম্পিয়ারের সূত্র, অর্থাৎ অ্যাম্পিয়ারের সার্কিটের ল কিংবা অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। অ্যাম্পিয়ার চক্রীয় সূত্রের বিবৃতি, তার গাণিতিক রূপ এবং তার যে সীমাবদ্ধতা পরের দিকে রয়েছে, অর্থাৎ B ডট dl ইকুয়ালস টু মিউ নট I, তার যে প্রয়োগগুলো রয়েছে, সবচেয়ে প্রথম রয়েছে দীর্ঘ ঋজু পরিবাহী, তারপরে সলিনয়েড, তারপরে টরয়েড। তিনটেই ভালো করে করবে, হয়তো সলিনয়েড এবং টরয়েডের মধ্যে একটা 2021 সালে তোমরা পেতে পারো, কিন্তু আমি বলবো তিনটেই করে রাখো, একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে 2021 সালে। এরপর গাণিতিক উদাহরণ দেখবে 4টে রয়েছে, অর্থাৎ 336 337 পেজে। তো সেখানে দেখবে গাণিতিক উদাহরণের মধ্যে মোট 4টে প্রশ্ন রয়েছে, তো আমি চাইবো 4টেই তোমরা দেখতে পারলে ভালো হয়। এরপরে ওল্ড এডিশনের বইতে 337 পেজে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার উপর ক্রিয়াশীল বল, যাদের নতুন বই তারা একটু টপিক গুলো মিলিয়ে নাও, হেডিংটা যেটা বলছি আমি।
যে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার উপর ক্রিয়াশীল বল। তো এখান থেকে লরেন্জ বলের যে ধারণা অর্থাৎ তোমরা জানো যে F equals to q v cross b, আর আরেকটা ছিল তড়িৎ ক্ষেত্রের সঙ্গে অর্থাৎ q v cross b plus q e। তো এইখান থেকে লরেন্জ বলের ধারণা b এর মাত্রা নির্ণয়, কখন শূন্য হবে, থিটার মান ভিন্ন ভিন্ন হলে কি হবে, কারণ ক্রস আছে তার মানে sin থিটা আসবে। তো আমি থিওরিতে পড়িয়েছি, তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। তো এইগুলো ভালো করে পড়তে হবে। এখানে v cross b ক্রস গুণফলের তাৎপর্য কি এটাও ভালো করে পড়বে। তো সেখান থেকে সেই পেজেই দেখবে চৌম্বক বলের দ্বারা কৃতকার্য শূন্য, আর নিচে আছে গতিশক্তির পরিবর্তন হয় না। এই প্রমাণ কিন্তু ইম্পর্টেন্ট, কোনোদিন এইচএসে আসেনি, কিন্তু আমি বলবো যে কোনো মুহূর্তে এটা আসতে পারে যে চৌম্বক বলের দ্বারা কৃতকার্য শূন্য সেটা প্রমাণ করো, এবং আহিত কণার কোন রকম গতিশক্তির পরিবর্তন হয় না সেটা প্রমাণ করো। এটা ভালো করে পড়বে তোমরা। আবার সিজিএস পদ্ধতিতে কি হবে না, শুধু নিচে একটা বাই সি করে দিতে হবে, তাহলেই হবে। তো এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে আছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, সেরকম ইম্পর্টেন্ট নয়। তারপরে আছে সুষম চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা, সেটা পড়তে হবে। তারপরে রয়েছে আহিত কণার গতিপথ নির্ণয়, সেই পেজে দেখবে 338 পেজে রয়েছে। সেখানে পরপর তিনটে কেস রয়েছে। প্রথম রয়েছে কণা স্থির থাকলে, তাহলে v0 তাহলে f0, তো এটা পড়তে হবে। সমান্তরালে গতিশীল, তার মানে sin থিটা থিটা 0, তাহলে f আবার শূন্য হয়ে যাবে। আমি বলবো পরীক্ষাতে যেটা ইম্পর্টেন্ট 2 মার্কস কিংবা 3 মার্কসের জন্য, সেটা হচ্ছে থার্ড, আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল। সেইখান থেকে দেখবে তার ব্যাসার্ধ বেরোচ্ছে, সেটা বলা আছে। দেখো আহিত কণাটি সমবৃত্তীয় গতি, সেটা প্রমাণ করা, সেখান থেকে ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করা, এবং সেখান থেকে সাইক্লোট্রন কম্পাঙ্ক এবং আবর্তনকালের রাশিমালা। এটা খুব ইম্পর্টেন্ট 2021 এর জন্য, অঙ্কতে আসতে পারে কিংবা থিওরিতে আসতে পারে, যে আহিত কণা যখন চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হচ্ছে, তার গতিপথ হচ্ছে সমবৃত্তীয় গতি, সেখান থেকে সেই গতিপথের বৃত্তাকার পথের ব্যাসার্ধ, পর্যায়কাল, কম্পাঙ্ক এগুলো নির্ণয় করা। তারপরে রয়েছে আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে যে কোনো কোণে গতিশীল, অর্থাৎ কুণ্ডলিত কিংবা শঙ্কিল যে গতিটা থাকছে, অর্থাৎ স্পাইরাল কিংবা হেলিক্যাল যে পথটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট নয়, তবু কিন্তু সেফটির জন্য এটা পড়ে রাখা উচিত হবে। ওই জন্য আমি বলবো এটা বাদ দিও না। তারপরে হচ্ছে সাইক্লোট্রন। সাইক্লোট্রনের গঠন আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সাইক্লোট্রনের কার্যনীতি এবং সেখানে যা যা আছে তাদের ভূমিকা, অর্থাৎ কি কাজে লাগছে। আর সাইক্লোট্রনের অনুনাদের শর্ত, সাইক্লোট্রন কম্পাঙ্ক কাকে বলে, তার রাশিমালা। সাইক্লোট্রন অনুনাদের শর্ত নিজেই দেখবে যে কণাকে ত্বরান্বিত করা হচ্ছে সাইক্লোট্রনে, তার গতিশক্তির রাশিমালা নির্ণয় করা রয়েছে পেজ নাম্বার 340 এর সমীকরণ 2। তো সেই প্রমাণটা ভালো করে করবে। সাইক্লোট্রনের যে দুটো মেন সমস্যা রয়েছে, কেন আমরা ইলেকট্রনকে ত্বরান্বিত করতে পারছি না, তো এখানে দেখবে দুটো সমস্যা রয়েছে 341 পেজে। প্রথম সমস্যা, দ্বিতীয় সমস্যা, সেই দুটো সমস্যা ভালো করে পড়তে হবে। তারপর থাকছে সুষম তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ। সেই গতিপথ দেখবে দু রকম রয়েছে, একটা হচ্ছে যখন কণা স্থির, দ্বিতীয় হচ্ছে যখন কণা তড়িৎ ক্ষেত্রের অভিমুখে u বেগে নিয়ে গতিশীল, অর্থাৎ তৃতীয় একটা রয়েছে যখন লম্ব অভিমুখে গতিশীল। তো তিনটে কেস রয়েছে। তো সেরকম কোনোদিনই কিন্তু সেরকম পরীক্ষাতে আসে না শর্ট প্রশ্ন ছাড়া, কিন্তু সেফটির জন্য প্রমাণটা করে রাখা ভালো। লম্বভাবে যখন এন্ট্রি নিচ্ছে তখন পাথটা হচ্ছে অধিবৃত্তাকার কিংবা প্যারাবোলা। তো এই প্রমাণটা, থার্ড প্রমাণটা একটু ভালো করে রাখবে। তারপরে রয়েছে অবিলম্ব বরাবর তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে হলে আহিত কণার গতিপথ। তো সেই আহিত কণার গতিপথে গিয়ে লক্ষ্য করে দেখবে সেখান থেকে বেগ ফিল্টার কিংবা তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল আর চৌম্বক ক্ষেত্রের জন্য যে বল, তো এইটা করলে এইটা পাচ্ছি আমরা। তো এখান থেকে বেগ ফিল্টারের ধারণা পাওয়া যায়। এখান থেকে নিউমেরিক্যাল ভাগ, যখন দুটো বল সমান হবে সেখান থেকে বেগের রাশিমালা কিংবা বি এর রাশিমালা, তিনজনের মধ্যে দুজনের মান দেওয়া থাকবে একটা বের করা, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। লরেন্জ বল বইতে এরপরে রয়েছে, তোমরা পড়বে। উদাহরণে 5টা অঙ্ক রয়েছে, 5টাই পড়বে, কোনটা বাদ দেবে না। তারপরে রয়েছে 344 পাতা, যেটা চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। কখনই সেরকম আসেনি যে F equals to, তোমরা জানো এই প্রমাণটা, যদি নরমাল ভাবে বলি কিংবা আমরা b dl sin θ দিয়েও বলতে পারি, bi dl sin θ, তবে নরমাল বলছি F equals to bi। তো এই প্রমাণটা কখনো আসেনি, কিন্তু চান্স আছে সামান্য হলেও, এটা পড়বে কিন্তু বাদ দিও না। তারপরে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, বাল্য চক্র বাদ দিতে পারো। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক, অর্থাৎ টাউ ইকুয়ালস টু এই যে রাশিমালা। তো এই যে রাশিমালা টর্কে,
এই রাশিমালাটা পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ, এটা ফাইনালে আসতে পারে কিংবা এখান থেকে নিউমেরিক্যাল আসতে পারে, তো এটা ভালো করে পড়বে। তারপরে 347 পেজে দেখবে দুটো তার রয়েছে পরিবাহী তার, একই দিকে যখন তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে তখন তার ক্ষেত্রে তার মধ্যে একটা আকর্ষণ বল এবং বিপরীত দিকে যখন যাচ্ছে তখন একটা বিকর্ষণ বল ক্রিয়া করছে। তো এই যে থিওরিটা 347 পেজে রয়েছে, সেখান থেকে অ্যাম্পিয়ার এককের সংজ্ঞা আর এই যে আকর্ষণ বল কি বিকর্ষণ বল তার রাশিমালা রয়েছে দেখবে F সমান μ0/4 পাই 2I1 I2 R। এই রাশিমালার প্রমাণটা পরীক্ষাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আইদার থিওরি কিংবা অঙ্ক, এটা ভালো করে করে যাও। তারপরে দেখবে কিছু গাণিতিক উদাহরণ রয়েছে 4টা, তো তার মধ্যে প্রথম দুটোই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে গ্যালভানোমিটার। দেখো গ্যালভানোমিটারের মধ্যে আমাদের এই চলকুণ্ডলী গ্যালভানোমিটার গুরুত্বপূর্ণ, কিন্তু পুরো ডিটেইলসে যাওয়ার দরকার নেই। মূল হচ্ছে কার্যনীতি, কি রকম শেপে কি কি ব্যবহার করা হয়েছে, কেন ব্যবহার করা হয়েছে সেটা ভালো করে পড়তে হবে। তারপরে দেখবো 350 পেজে আমাদের ওই গ্যালভানোমিটারের সুবিদিতা, তার সীমাবদ্ধতা, একটা মূল তত্ত্ব বলে রয়েছে, সেটা একটু পড়ে রাখতে পারো। আমি বলবো তোমরা 7টা বই দেখে এই গ্যালভানোমিটার পার্টটা পড়লে ভালো হয়। ছায়াতে একটু শর্টকাটে রয়েছে, একটু প্রিপারেশন নিতে সমস্যা হতে পারে, সেখানে আলোচনা গুলোও রয়েছে, দেখবে তোমরা কাজ করবে 7টা বই থেকে পড়লে তোমরা অনেকগুলো কিন্তু তথ্য সেখানে পেয়ে যাবে। এরপরে রয়েছে যে অ্যামমিটার এবং অ্যামমিটার এবং ভোল্টমিটার নিয়ে আলোচনা। তো গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার কিভাবে রূপান্তরিত করা হয় আর গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার কিভাবে রূপান্তরিত করা হয়, অর্থাৎ সে শান্টের মান কত, সেইটা দেখবে এই 351 352 পেজে রয়েছে। কিন্তু এদের পাল্লা অর্থাৎ ভোল্টমিটারের রোধ কত, অ্যামমিটারের মোট রোধ কত, অ্যামমিটারের পাল্লা কত, ভোল্টমিটারের পাল্লা কত, সেটা কিন্তু আমাদের এই 351 352 পেজে রয়েছে। তাছাড়া ধরো অ্যামমিটারের রোধ কত, ভোল্টমিটারের রোধ কত, এবং সেখান থেকে ধরো আমি শান্টের মধ্যে দিয়ে কত পরিমাণ প্রবাহ মাত্রা পাঠাতে চাইছি, তখন কত পরিমাণ রোধ লাগাতে হবে। তো এই সংক্রান্ত প্রশ্ন হটসেও রয়েছে, এটা কিন্তু বরাবরই ইম্পর্টেন্ট থাকে, এইবারও ইম্পর্টেন্ট থাকছে। ওই জন্য আমি বলবো এই 351 পেজ 352 পেজ ভালো করে পড়বে। সেখান থেকে যে গাণিতিক প্রশ্ন রয়েছে তোমাদের 7টা রয়েছে, সেই 7টা প্রশ্নই ভালো করে পড়বে। এরপর হচ্ছে হটসের প্রশ্ন, ছায়া প্রকাশন স্পেশালি হটসের এই চ্যাপ্টারের কয়েকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। যেরকম আমাদের 3 দাগের 4 দাগের প্রশ্ন হটসে, একটা বৃত্তাকার তড়িৎবাহী, তারপরে 4 দাগে একটা দেখবে ছবি নিয়ে রয়েছে PQRSP বলে। 5 দাগের প্রশ্ন 6 7 8 10 11 12 15 16 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 36 37 38 39 40 42 46। তো নতুন বইয়ের সঙ্গে যদি দাগ নাম্বার এদিক ওদিক হয়, যার একটু পুরনো বই রয়েছে, পুরনো মানে 2019 এডিশনের বই, তার সঙ্গে একটু মিলিয়ে নেবে তোমরা। আর এনসিইআরটি যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 5 7 9 10 13 14 এগুলো একটু ভালো করে পড়বে। আর চ্যাপ্টারের শেষে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে বইতে এমসিকিউ কিংবা সেট 1 এর অঙ্কগুলো সেগুলো ভালো করে করবে। আমি ভিডিওগুলোতে করিয়েছি, কারো যদি করা না থাকে তোমরা সেখান থেকেও করে নিতে পারো। আর চ্যাপ্টারের শেষে অর্থাৎ বই শেষে দেখবে যেই কিংবা এআইটিএমটি কিংবা নিটের কিছু এমসিকিউ করে দেওয়া রয়েছে বইতে সমাধান, সেগুলো দেখবে, তাহলে এইচএসের জন্য এন্ট্রান্সের জন্য দুটোর জন্য একটা মিনিমাম প্রস্তুতি হয়ে যাবে। তাছাড়া দেখবে ওই বিগত বছরের প্রশ্নপত্র বলে WBCSSC হেডিং দিয়ে কিছু প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়েছে পেজ নাম্বার সহ, মানে বিগত বছর এইচএসসি যে প্রশ্নগুলো এসেছে 2013 14 15 16 17 যেগুলো এসেছে 19 অবধি, সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে, সেগুলো ভালো করে দেখবে। কারণ সেগুলোর ধারণা হবে এইচএসসি সম্বন্ধে, আর একটা মানে কনসেপ্ট হবে যে এরকম প্রশ্নগুলো হয়েছে, তাহলে আরো কি কি হতে পারে। তো সেটা অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা কিন্তু দেখবে। তো চ্যাপ্টারে অনেকটা থিওরি ছিল, এই জন্য বলবো একটু ভালো করে পড়তে, একটু সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, বরং পরের চ্যাপ্টারে একটু কম পড়তে হবে এই তুলনায়। তো এখানেই আলোচনা শেষ করছি, তোমরা টপিকগুলো ধরে প্রস্তুতি শুরু করো, কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে প্রস্তুতি নাও এইচএসের জন্য। আশা করি সবার রেজাল্ট খুব ভালো হবে। পরের ভিডিওতে পদার্থের চৌম্বক ধর্ম নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, বাই।